আমরা ইতিহাস যদি বলতে সুযোগটা থাকে তাহলে গণতন্ত্রকে নিয়ে যে সিনেমিনি খেলা হয়েছে, আমরা তো নির্বাচন দিয়েছি, নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হয়েছিল 2008 সাল থেকে 2014, 2018, 2024। 2008 সালের নির্বাচন নিয়ে তো কোনো কথা নেই, কারণ সবার অংশগ্রহণে ইলেকশনটা হয়েছে। সেখানে বড় দল হিসেবে বিএনপিও ছিল, কিন্তু পরবর্তী কয়েকটা নির্বাচনে বিএনপি ইলেকশন বয়কট করে। এখন কেউ যদি ইলেকশনে না আসে এবং সেটার জন্য নির্বাচনকে ওয়ান সাইডেড ইলেকশন, ইনক্লুসিভ নির্বাচন না বলা, তো সেটার জন্য তো আমরা দায়ী হতে পারি। গণতন্ত্রের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা তৈরি করার জন্য অনেকাংশে দায়ী আমাদের দেশে একটা দল, একটা বড় দল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি। তারা তো নির্বাচনে আসেনি। জনগণ যদি আপনাকে ভোট না দেয়, আমি কি করব? আমি জোর করে জেতাবো? তারপরও মির্জা ফখরুল দেখা গেল তিনি ইলেকশনে বগুড়ায় জিতলেন, ঠাকুরগাঁয়ে হারলেন, কিন্তু বগুড়া নির্বাচনে জিতে তিনি সংসদে আসলেন। এটা কেমন গণতন্ত্র? এটা কি দ্বিচারিতা নয়? তার অন্যান্য দলীয় নেতারা 6-7 জনের মতো সংসদে আসে। যখন নির্বাচনে যদি সবাই অংশগ্রহণ করত, অংশগ্রহণমূলক নির্বাচন হতো, তাহলে সেখানে প্রশ্ন আসতে পারে। এখানে তো নির্বাচন কমিশন যথারীতি নির্বাচন করেছে এবং নির্বাচন কমিশনে যে সংস্কার গুলো, যে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্টেপগুলো নিয়েছিলেন, সেটা পরও নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন করা তো অযৌক্তিক। আমাদের সব ধরনের তৎপরতা, রাজনৈতিক তৎপরতা, আমাদের দলকে আবার সংগঠিত করা, সারা বাংলাদেশে আমাদের নেত্রী শেখ হাসিনা স্বয়ং আজকে দল পুনর্গঠনে, দলকে সংগঠিত করার ব্যাপারে তৃণমূল পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন এবং আমরা আমাদের দলের নেতারাও এ ব্যাপারে সক্রিয় ভূমিকা আমরা পালন করছি। আন্তর্জাতিক বিশ্বেও ইউনূস প্রশাসন সম্পর্কে আগে যে ধারণা ছিল, এখন সে ধারণা বদলে যাচ্ছে এবং এটা আমাদের কাজকর্ম চলছে। আমাদের বিদেশে আমাদের সংগঠনগুলো আছে, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে, তারাও সেখানে অত্যন্ত সক্রিয়। কাজে আওয়ামী লীগ এখন অনেক সংগঠিত হয়েছে। এ ব্যাপারে আমরা যথেষ্ট কনভিন্সড এবং আমরা মনে করি আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের সাথে বর্তমান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোনো প্রকার কনফ্লিক্ট নেই। আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের বিভিন্ন রকমের চিন্তা অনেকেরই থাকতে পারে, তাদেরও দৃষ্টিভঙ্গি তারা ভিন্নভাবে দেখছে। গ্লোবাল পলিটিক্সটাকে তারা রিডিফাইন করতে, সেটাও তাদের একটা প্রয়াস আছে। সেখানে
আমাদের সাথে কোনো বিরোধ নেই, আমরা তাদের সহযোগিতা চাই। কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে যা করেছে সেটার পুনরাবৃত্তি ট্রাম্প প্রশাসন করবে, এটা আমরা এখনো বিশ্বাস করি না। দেখুন, আপনি কি দেখছেন না দেখছেন সেটা আপনার বিষয়। এই যে তথ্যচিত্র, এই তথ্যচিত্র কিভাবে বিকৃতভাবে এসেছে এবং এখানে ম্যানিপুলেট করে, এডিট করে, যেটার কোনো অথেন্টিসিটি নেই, অথেন্টিসিটি আমরা প্রশ্নবিদ্ধ করেছি। শেখ হাসিনা নিজের কণ্ঠস্বরকে এটাকে এডিট করে, ম্যানিপুলেট করে তথ্যচিত্রটি সাজানো হয়েছে। যেটা করেছে বিবিসি, একই জিনিস, একই কন্টেন্ট আজকে ভিন্নভাবে আল জাজিরা করেছে। সেটা তো কোনো প্রমাণ নেই, আমরা তো বলছি এটা এডিটেড অ্যান্ড ম্যানিপুলেটেড। এআই টেকনোলজি ব্যবহার করে এগুলো করা হচ্ছে। বাংলাদেশে কি আমরা সংগঠিতভাবে সবাই একটা নিরাপদ অবস্থান থেকে, শান্তিপূর্ণ অবস্থান থেকে রাজনীতি করার আমাদের সুযোগ আছে? আমাদের অ্যাক্টিভিটিসই ওখানে নিষিদ্ধ। আমাদের কর্মীরা কোথাও দাঁড়াতে পারে, সেখানেও তারা মিছিল করছে, প্রতিবাদ করছে। আজকে গোপালগঞ্জে জনগণই প্রতিরোধ করেছে। আমরা অবাক হলাম, বাংলাদেশের সেনাবাহিনী সেই এনসিপি, ওই মোহাম্মদ ইউনূসের যে ঠ্যাঙ্গারে বাহিনী, এদেরকে দল করার নামে গোপালগঞ্জে তারা গিয়েছিল। আসল উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর সমাধিসৌধকে ধ্বংস করা। তাদের আসল উদ্দেশ্য ছিল। আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে আপনার কাছে আমাদের একটু প্রশ্ন, যে এই ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি সরকারের লুপ হোলস গুলি দেখেন এবং আপনি মনে করেন যে এই ব্যাপারগুলি মানে নীতিমালায় পরিবর্তন আনা দরকার বা কোনো আইনের পরিবর্তন আনা দরকার বা আরো ভিজিলেন্ট হওয়া দরকার, কোন বিষয়গুলি নিয়ে আপনার পরামর্শ বা সাজেশন, অবজারভেশন? সেখানেই বলছিলাম আজকে, রুল অফ লটা এস্টাবলিশ করা, আইনের কোন বিষয়, আইনটা প্রয়োগ করতে হবে। তো আইন প্রয়োগ না করলে এগুলো তো কিছুই হবে না। যেগুলো আইনের প্রয়োগ, যারা আইন প্রয়োগ কর্মকর্তা, তারা ঠিক মতো করতে। ওকে, এখন যখন ব্যাপারটা এরকম দাঁড়ায় যে অনেক ক্ষেত্রে আপনি শুনেন যে সরকারের পক্ষ থেকে বিএনপির অনেক সমালোচনা করা হয় এবং কেউ কেউ এরকম বলতে চেষ্টা করেন যে বিএনপি কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে মিলেও আসলে এই সরকারকে একটু চাপে রাখতে চায়। সেই ব্যাপারটাকে তাহলে আপনি আসলে কিভাবে দেখেন? কারণ আপনি দেখুন, আমি খুব খুশি হতাম জি আপনি মোর পলিটিক্যাল সাইড গুলোতে যেতেন। জি, আপনি এমন কতগুলো ব্যাপার নিয়ে আসছেন যে বিষয়গুলো কিন্তু আপনার আমি মনে করি যে এই মুহূর্তে এই দেশের জন্য এই বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট না, বরঞ্চ ক্ষতিকর। ওকে, আমি খুব কিছু ক্যাটেগরিক্যালি বলতে চাই আপনাকে যে এখন আমাদের সামনে যে বিষয়টা সবচেয়ে বড় প্রয়োজন, জি বলেন, সেটা হচ্ছে যে একদম পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। তার জন্য যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কার করার জন্য সময়টুকু নেওয়া। আমরা ওই দিকে যেতে পারলে আমরা মনে করি যে জাতির যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেটাকে বহুলাংশে সম্ভব হবে নেওয়া, একই সঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাহলে কি আপনি সংস্কার নিয়ে একটু কথা বলবেন? কিন্তু আমি আসলে সংস্কার নিয়ে যখন কথা বলতে চাই তখন তো আসলে একটা টাইমলাইন আমার জানতে হবে যে আসলে আপনার সংস্কার আপনার জানতে হবে, কিন্তু আমি তো দিতে নাও পারি। জি 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 জি, সেটি আপনার জানাতে তো আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না। ওকে, তাইলে আপনার কাছে ইম্পর্টেন্ট এখন হচ্ছে যে মানে
কোনটা, যে এই সরকার? আমার কাছে আমি খুব পরিষ্কার করে বলেছি, জি, আমি মনে হয় যে আমি কোনো অস্পষ্ট নেই। জি, আমি বলেছি যে এই সরকার যে সংস্কারের কাজে হাত দিয়েছে সেই সংস্কারগুলো যারা দ্রুত শেষ করবে, এবং সেটা স্পষ্ট করে বলাও আছে আমাদের যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করেই তা যাবে, এটা আমাদের কিন্তু তাদের মূল যে 6টা কমিশন তারা করেছে সেই 6টা যত দ্রুত করতে পারে আমরা মনে করি সেটা দ্রুতই করে নিয়ে যাওয়া সম্ভব। এটা কোনো ব্যারিয়ার না, নো ব্যারিয়ার। ওকে, আপনি কি মনে করেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সংবিধানে উপপ্রধানপতি, উপরাষ্ট্রপতি, 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, সংসদ উচ্চ কক্ষ, এগুলি খুব গুরুত্বপূর্ণ? মানে এগুলি না না, আপনি জিনিসটা ব্যাখ্যাটা বোধহয় এমন মনে হয় যে আপনি আপনার মতো করে দিচ্ছেন। ব্যাখ্যা দিচ্ছি। আমরা যেটা সবাই আমরা যেটা লক্ষ্য করেছি সেটা আমরা দেখেছি যে আপনার বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো যেটা বারবার পরিবর্তন হয়েছে 72 সাল থেকে আপনার কিছুদিন আগে পর্যন্ত শেখ হাসিনা সেটাকে আপনার তছনছ করে দিয়েছে, এটাকে একটা স্ট্রাকচার আনা দরকার। আগেরটাই যে থাকলে তো মানে নেই। আমরা মনে করেছি এই কাজগুলো হলে এটা আরো সুন্দর হয়, যে কারণে আমরা আমাদের মতো করে আমরা 31 দফা দিয়েছিলাম। সেই 31 দফার প্রেক্ষিতে আমরা এই বিষয়গুলোতে আমরা এসেছি। আমরা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর যে আপনার ক্ষমতার ভারসাম্য সেটাকে রক্ষা করতে চেয়েছি, এবং একই সঙ্গে আমরা মনে করেছি যে উপরাষ্ট্রপতি হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয়। আমরা মনে করেছি যে আপনার উপপ্রধানমন্ত্রী হলে সে আরেকটা ব্যালেন্স তৈরি হয়, একটা মন্ত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীদের মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয়। ডেমোক্রেসি এন্ড পার্লামেন্ট ফর্ম অফ ডেমোক্রেসি, এটা তো আপনার কারো কাছে সুনির্দিষ্ট একক ব্যক্তির হাতে ক্ষমতা থাকে না, রাইট? পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি, সেই জিনিসটাই আমরা করার চেষ্টা করেছি। আপনি আসলে এটি আমাদের স্বীকার করতেই হবে যে আপনি বরাবরই এই ব্যাপারে কনসিস্টেন্ট। আপনি সারা এই ব্যাপারটি এমন কি অগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই অগাস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন, গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না। আমি প্যারাফ্রেজ করছি, কারেক্ট মি ইফ আই এম রং। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও সম্প্রতি সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেহেতু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে। আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানের কারণ কি? প্রতিপক্ষের নিষ্ক্রিয়তার? আমার মনে হয় এই জায়গায় বলতে বাধ্য হচ্ছি, এই জায়গায় বলতে বাধ্য হচ্ছি যে প্রফেসর ইউনূস সাহেব সঠিক, আমরা যেটা বলেছি সেটা সঠিকভাবে তিনি প্রেজেন্ট করেন নাই। কারণ আমরা চাই, এ কথা আমরা কোথাও বলিনি। আমরা বারবার এই একটা কথাই বলে এসেছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, সে রাজনীতিতে থাকবে কিনা, নির্বাচন করবে কিনা, ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপল, নট বাই এনি পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। আমি একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আমি মনে করি এটা আমাদের জন্য শোভনীয় নয়, শালীন নয় যে আরেকটা দল থাকবে কি থাকবে সেই সম্পর্কে কমেন্ট করা। ওকে, পরিষ্কার। নির্বাচনেই সিদ্ধান্ত হবে